জাগরণের পর নতুন গন্তব্যে এগিয়ে চলেছি আমরা। নতুন বাংলাদেশে আমরা শুনতে চাই, বলতে চাই সময়ের কথা, প্রয়োজনের কথা, মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আমাদের নতুন আয়োজন এখন কি চাই। প্রিয় দর্শক, জানাচ্ছি স্বাগতম। ছাত্ররা 650 টাকা বললো, আপনারা তো বেশ আগের দামে রাখতেছে। রাখলে কি আমরা তো গোড়া থেকে কিনতে পারি না কম। তারা যে দাম ফিক্সড করে দিছে এই দামে আসলে ওনারা বিক্রি করতেছে না। ওনারা তেলের দাম এই আগেরটাই বলতেছে। ম্যাজিস্ট্রেটরা কইছে যে মাছের রেট বুকাই দাও, কেজিতে 50 টাকা 100 টাকা লাভের রেট দিবে, এর বেশি করতে পারবেন। আমরা এই অনুযায়ী এই টার্গেট করছি, কোনো চাঁদাবাজি নেই, ছাত্ররা ভালো করতেছে। বাজারে তো মাছই নেই, আমরা কোথা থেকে কিনব? না, দামও তো আগেও তো যে দামে কিনছে এখনও তো এরকম তেমন তো বেশি কমে নাই। এখন নির্ধারণ করলে তো হবে না, বাজারে প্রচুর পরিমাণ আমদানি হলে অটোমেটিক এমনি দাম কমে যাবে। বর্তমানে গতকাল থেকে যে বাজার দর নির্ধারিত হয়েছে সেই দরে তুমি মাছ বিক্রি করবা, তো দেখা গেল একজন আমার কাছে একটা মাছের মূল্য 240 টাকা করে চাইলেও সে পরবর্তীতে 220 টাকা করে বিক্রি করলো। বাজার অবস্থা আগের থেকে অনেক ভালো এবং আপনার সবজির দাম অনেকটা সহনশীল। ছাত্ররা দিছে, ছাত্ররা কি গরুর খাবারের দামে এরা জানে খাবারের দাম কত? কষাইকে যদি 500 টাকা কেজি দেয়, আমরা 650 টাকা কেজি বেচতে পারবো। তো দিন শেষে আমাদের নিজেদেরও কিনে খাইতে হয়, ঠিক আছে? তো অবশ্যই এটা ভালো করতেছে ছাত্ররা। আমরা যদি বাংলাদেশের এমন কোনো সমস্যা খুঁজতে যাই যেটা আসলে সকল মানুষকে ছুঁয়ে গেছে কিংবা সকলেরই এ বিষয়ে অভিযোগ আছে, তার মধ্যে অন্যতম হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোটা সংস্কার আন্দোলন যে কারণগুলোতে আসলে জনসাধারণের যে যোগসূত্র তৈরি করতে পেরেছিল বা জনসাধারণ যে ক্ষোভগুলো আসলে এই আন্দোলনে এসে উপনীত হয়েছিল এবং এই আন্দোলনকে একটি গণজাগরণের রূপ দিয়েছিল, তার মধ্যে অন্যতম কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং আমরা যখন পরিবর্তনের কথা বলি তখন আসলে জনগণের অন্যতম একটি প্রত্যাশা থাকে যে দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম হাতের নাগালে আসবে, মানুষ আসলে খেয়ে পড়ে একটুখানি শান্তিতে থাকতে পারবেন। আজকে আমরা কথা বলবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষ কি চায় সেটি জানার উদ্দেশ্যে। আমার সঙ্গে আজকে 3 জন অতিথি রয়েছেন, 2 জন স্টুডিওতে এবং একজন অনলাইনে আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব গোলাম মোর্শেদ মোহাম্মদ, স্বাগতম আপনাকে। আমার সঙ্গে একজন গৃহিণী রয়েছেন জনাব রেজিনা আক্তার, স্বাগতম আপনাকে। এবং অনলাইনে জুমে আমার সঙ্গে যুক্ত রয়েছেন জনাব সাব্বির নাসের, তিনি ম্যানেজিং ডাইরেক্টর স্বপ্ন এসিআই লজিস্টিক্স লিমিটেড। আমি শুরু করতে যাই রেজিনা আক্তার আপনাকে দিয়ে। বাজার করা হয় নিয়মিত? বাজারে গিয়ে কি অবস্থা দেখেন এখন? যখন বাসা থেকে প্রিপারেশন নিয়ে যাই যে বাজারে এসব জিনিস কিনবো এবং যখন মানিব্যাগ বের করি তখন আসলে সেই দুটির যে সম্পৃক্ততা সেটা মেলাতে পারি না। প্রথম হলো বাজারে গিয়ে যখন চিন্তা করে যাই এটা হয়তো এই দামে পাবো, যখন গিয়ে দেখি সেটার চেয়ে 10 টাকা থেকে 20 টাকা বেশি এবং প্রতিটি দ্রব্যের ক্ষেত্রে একই অবস্থা, তখন আসলে হতাশ হওয়া ছাড়া আর কিছুই থাকে না সেখানে। আমাদের যদি আমরা বলতে যাই যে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো কি, যেটা হলো একেবারেই নিম্ন শ্রেণী থেকে উচ্চবিত্ত পর্যন্ত, সেটা হচ্ছে চাল, ডাল, তেল, লবণ, আটা, রসুন, পেঁয়াজ, আদা, আলু, প্রত্যেকটি জিনিসই আমাদের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সেই জায়গা থেকে কি আপনার যে নিত্য দিনের জীবন কিংবা আপনার খাবার তালিকা, আপনার লাইফস্টাইল, সেখানেও কি এটার প্রভাব পড়ে? এটা তো খুব স্বাভাবিক আসলে, যে আমি যদি আমার মনোপুত বাজারটা করে না আনতে পারি তাহলে আসলে দৈনন্দিন জীবনের যে আমার খাদ্য তালিকাটা থাকছে সেটাতে তো অবশ্যই ভেরিয়েশন চলে আসছে। হয়তো কোনোটা আমি চিন্তা করে আছি যে আজ সকালবেলা আমার বাচ্চা অবশ্যই ডিম পছন্দ করে এবং এটা তার প্রয়োজন, পুষ্টি তালিকার একটি উল্লেখযোগ্য হলো ডিম। তো সেই ডিম যখন আমি কিনতে যাই, যখন আমি বাজারে গিয়ে দেখি যে আমাকে 12টা ডিম কিনতে হচ্ছে 150 টাকায়, তখন হয়তো আমাকে দেখা যাচ্ছে যে আমরা একটা 4 জনের একটি ফ্যামিলি, সেখানে হয়তো 2 জন খাচ্ছি, 2 জন খাচ্ছি না। অথচ এই ডিম কিন্তু আমরা জন্ম থেকে দেখে এসেছি যে দৈনন্দিন জীবনের সকালের নাস্তায় একটি ডিম পোস্ট বা ডিম সিদ্ধ,
কিন্তু এখন কিন্তু আমরা সেটা পারছি না, বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। অনেক ধন্যবাদ। গোলাম মুর্শিদ মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই যে সকালে আমি দেখলাম যে একটা জিনিসের দাম যত, বিকেলবেলায় দেখা যাচ্ছে তার থেকে 10 টাকা বেশি। এই হুট করে দাম বেড়ে যাওয়ার কারণগুলো আসলে কি? এটা অর্থনীতিতে একটা বিষয় আছে যে দুইটা কনজামশন, একটা হচ্ছে যে খাদ্যদ্রব্য এবং একটা ফুয়েল। এই দুইটা জিনিস হচ্ছে পাগলা করার মতন, এটা বাড়তেই থাকে। যেমন প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে যদি আমরা বাজারে যাই, সেম জিনিসে দেখবো যে বাড়তি। যদি জিজ্ঞেস করা হয়, বিক্রেতা বলবে যে দাম বাড়তি। তার মানে ওর সোর্সটা কোথায়? ওর সোর্সটা হচ্ছে যে ও পাইকারের কাছ থেকে আনতেছে। এখন পাইকারের কাছ থেকে একটা কৃষকের দ্রব্য সামগ্রী যখন পৌঁছাচ্ছে, এর মাঝখানে অনেকগুলা হাত বা অনেকগুলো সেক্টর এখানে কাজ করছে, প্রত্যেকে কিন্তু এখানে ইনভলভমেন্ট। এখন কৃষকের যে উৎপাদন, তার উৎপাদনের সাথে অনেক কিছু জড়িত। যেমনি তার উৎপাদনের সাথে জড়িত কীটনাশক, ফার্টিলাইজার। তার থেকে বড় জিনিস হচ্ছে যে দ্রব্যমূল্যের কারণে লেবারের খরচ বেশি। এই যে তার কস্টিংটা, এই কস্টিংটা আসে ইম্প্যাক্ট পড়ে শেষ যে সেল করে তার উপরে। সে হয়তো প্রফিট করতেছে, মাঝখানেগুলো প্রফিট করতেছে। এইটা হচ্ছে অর্থনীতির একটা বড় বিষয়। এখন ধর আমি আমার পেশাগত জীবনেও আমি কৃষকের সাথে কথা বলে দেখছি যে তোমাদের প্রোডাক্ট সরাসরি ঢাকায় নিয়ে যাও না কেন, বা বড় বড় শহরে নিয়ে যাও না কেন। তখন তাদের কৃষকের একটা বক্তব্য হচ্ছে যে ওইটা আমাদের কমফোর্ট জোন না। তাদের কথা হচ্ছে ওখানে আমরা চিনি না, আমার কাছের বাজারটাকে আমি চিনি, হাটটাকে আমি চিনি। এবং ওখানে যে হাটে নিয়ে যায় সে তার ফরিয়া, যেটা বলি আমরা বাজারে, যেটা বা মধ্যস্বত্বভোগী, তারা এটাকে পারচেস করে। এবং তারা এখানে ভ্যালু অ্যাড করতে করতে এটা যখন আমার হাতে পৌঁছায়, কাস্টমারের হাতে পৌঁছায়, তখন এখানে মূল্যটা অ্যাড হয়ে যায়। এখন ওই যে তার প্রাথমিক যে তার কস্টিংয়ের বিষয়টা, এখানে ফার্টিলাইজার বা যেটা আমদানি করতে হয়, এখন যেরকম আমরা বলতে পারি যে চাষ করা মাছ বা সবজি, এটার মধ্যে যে আমাদের খাদ্যদ্রব্যটা, পোলট্রি ফিড, কাউ ফিড বা অন্য দ্রব্যগুলো, এটা আমদানি নির্ভর। এই আমদানি নির্ভরের মধ্যে আবার বিষয় আছে, এখানে ট্যাক্সেশনের বিষয় আছে। এই সার্বিক বিষয়গুলো যখন আসে, অনেকগুলো কারণ এখানে আসলে যুক্ত হয়। অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। জনাব সাব্বির নাসের, আপনার কাছে এবারে একটু আসতে চাই। দুইটা অভিযোগ আসলে যে সুপার শপগুলো আছে, ঢালাওভাবে মোটামুটি করা হয়, এই অভিযোগগুলো সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন, এটা আসলে আমি জানতে চাই। একটা হচ্ছে যে আপনারা যখন কৃষক থেকে জিনিসটা কিনে আনছেন, দ্রব্যমূল্য, কাঁচা বাজার কিংবা মাছ হতে পারে, অন্য জিনিস, তখন তাদেরকে আপনারা আসলে ন্যায্য মূল্যটা না দিয়ে অনেক বেশি ডিফারেন্স যে দাম, সেই দামে এনে আপনারা বিক্রি করছেন। এই অভিযোগটা সত্য কিনা? আর 2 নাম্বার হচ্ছে এই যে এক্সট্রা দাম আপনারা রাখেন, যে নর্মাল একটা কাঁচা বাজার থেকে একটা এলিট শ্রেণীকে যদি আমি বলি, তাদেরকে টার্গেট করে যে একটা সুপার শপ, সেখানে একটুখানি হলেও বেশি দাম রাখা হয়, এই অভিযোগটাও সত্য কিনা? যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন? অ্যাটলিস্ট স্বপ্ন যেহেতু লিডিং মডার্ন ট্রেড রিটেলার বা সুপার মার্কেট চেইন, আমরা কৃষকের কাছ থেকে এই কারণেই কিনি যাতে কৃষকও একটু বেশি দাম পায়, আবার ক্রেতার কাছেও একটা ডিসকাউন্টে আমরা বিক্রি করতে পারি। এখন আমরা কি সবকিছু আসলে কিনতে পারি কিনা? না, আমরা সবকিছু কিনতে পারি না, কারণ আমাদের স্কেল এখনো অত বড় না। আমাদের স্কেল কেন বড় না সেটা যদি আবার জানতে চান, যে আমরা কেন 10,000 স্টোর নেই বা ইভেন 3,000 স্টোর নেই, তার কারণ হচ্ছে এখানে বৈষম্যমূলক একটা ভ্যাট নীতি তৈরি করে রাখা ছিল সরকারের তরফ থেকে, যেখানে সুপার মার্কেটে আসলে প্যাকেজ প্রোডাক্টে 5% অ্যাডিশনাল ভ্যাট দিতে হয়, যেটা বাইরে দেওয়া লাগে না। এটা আর পৃথিবীতে আপনি কোথাও এইগুলো জিনিস পাবেন না, যা বাংলাদেশে আছে। আমি গত 1 যুগ ধরে এই প্রতিবাদ করে আসছি যাতে এই বৈষম্যের অবসান হয়, এটা হয়নি। তো এবার আপনার পয়েন্টের জায়গাতে আসি। আপনি যদি আজকের দিনেও যদি চেক করেন, ধরেন চালের কথা যদি চেক করেন, আপনি দেখবেন বাজার থেকে আমাদের অ্যাটলিস্ট 2-3 টাকা মিনিকেটে আপনি দাম কম পাবেন। আমরা চেষ্টাই করি যে চাল বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন, এগুলো অ্যাটলিস্ট কিছুটা কমায় রাখতে। হ্যাঁ, এবার এই কারণে, কারণ ওটাই আমাদের ফুটফল ড্রাইভার, আমাদের কাস্টমার আসার কারণ। আচ্ছা, এবার দ্বিতীয় জিনিসটা সেটা হচ্ছে যে বাজার থেকে, তাহলে এটা গেল একটা। সো দুটাই আমি আপনাকে যেটা বললাম, যে আপনি যদি রিয়েলি ইনভেস্টিগেট করেন, যেখান থেকে আমরা কৃষকের কাছ থেকে কিনি ডাইরেক্টলি, কৃষকরা অ্যাটলিস্ট 10% দাম বেশি পায় কিনা আমাদের কাছ থেকে, আমি নিশ্চিত করে বলতে পারি যে পায়।
আর আমরা চেষ্টা করি কিছু কিছু প্রোডাক্টের দাম মার্কেট থেকে কমিয়ে, কিন্তু সবগুলো কি পারি না? সবগুলো পারি না। কেন পারি না? যদি আপনি গরুর মাংসের কথা চিন্তা করেন, আমরা মনে করি না যে খোলা বাজারে যেভাবে গরুর মাংস ঝুলিয়ে বিক্রি করা হয় এটা রাইট ওয়ে। আমরা মনে করি গরুর মাংস 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোল্ড চেনে রাখা উচিত। আমরা দেখেছি খোলা বাজারে যেগুলো বিক্রি হয় মাছ, সেগুলোতে যে পানি ব্যবহার করা হয় সেই পানিতে ইকোলাই আছে। আমরা বহুবার টেস্ট করেছি ল্যাবরেটরিতে। আমাদের এখানে কিন্তু এগুলো পরীক্ষা করার জন্য, পানি ঠিক শোধন করার জন্য, টেম্পারেচার মেনটেন করার জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়, যে ইলেকট্রিসিটি কস্টগুলো আসে, সেগুলো কিন্তু কস্টের সাথে যোগ হয়ে যাচ্ছে। তো এগুলো সবগুলোই কিন্তু কিছু কস্ট অ্যাড করছে। সো সেই সব কারণে কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো একই প্রাইসে রাখতে পারি না, প্রাইস একটু বেশি থাকে, আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রাইস কম থাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলতে চেয়েছি বাংলাদেশের আরও মানুষের কাছে, ক্রেতার সাথে, বিক্রেতার সাথে। সকলকে যেহেতু স্টুডিওতে আনা সম্ভব নয়, তাই আমরাই মাইক্রোফোন এবং ক্যামেরা নিয়ে চলে গিয়েছিলাম একটি কাঁচা বাজারে। চলুন শুনে আসি, দেখে আসি কি বলছেন তারা। আমার ওয়াইফ দেশে থাকে, ওরা 3 জন দেশে থাকে, আর আমি এখানে থাকি, মেসে খাই। ওখানে আমার 3000 টাকা প্রতি মাসে দেওয়া লাগে। ওই টাকায় কি চলে? ওই টাকা অনেক কষ্ট হয়, চলে মানে 9000 টাকা বেতন। এই সামথিং বেতনে ঘর ভাড়া 3500 টাকা, আমার নিজের খাইতে লাগে 3000 টাকা। 2500 টাকা আমার কি একটা ব্যক্তিগত খরচ আছে না নাইট ডিউটি করলে? তো এতে নিয়ে আমার খুব কঠিন কষ্ট হইতেছে, এর কষ্টের আর শেষ নাই। এই চাল খাইছি 25 টাকা, এই চাল এখন কিন্তু 60 টাকা 70 টাকা। আমরা কেজিতে 5 টাকা 7 টাকা এরকম লাভ। পোষায় আপনার? পোষায়। আমরা তো চাই, প্রত্যাশা আমাদের খুবই ভালো, বাজার ভালো হবে, অবশ্যই ভালো হবে, কারণ আমরা যদি সবাই ভালো থাকি, আমরা যদি সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করি, হ্যাঁ, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। একা কারোর পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সারাদিনে 500 টাকা কামাই করি, আর বাজার সদাই করবার গেলে তো বাস কাচ্চা যখন আছে করলে পরে যখন তরকারি কিনলে, পেঁয়াজ রসুন কিনবার গেলে তো আর টাকা থাকে না। আগে যেমন গরিব মানুষরা কি মানে কিছু না থাকলে ডিমটা অন্তত খেতে পারতো, এখন কিন্তু সেটাও পারে না। 1650 টাকা ডিম কিনে এলে 1750 টাকা বিক্রি হয়। এখন তো এত বেশি না, মাঝখান থেকে 15 টাকা করে পিস বিক্রি হয়েছে, 180 টাকা। এই অনুযায়ী এখন অনেকটা কমই আছে। আমরা লাভ করি, এই তো বলি না যে লাভ করি না, কিন্তু সীমিত। আমরা কেজিতে 30 টাকা, হাইস্ট 50 টাকা করব, কারণ 2টা খাসি জবা করলে 2000 টাকা নিম্ন খরচ আছে। বা ব্রয়লার 170 থেকে 180 টাকা কেজি, আর সোনালী কক যেটা বলা হয় এটা 280 টাকা 260 টাকা কেজি। আমরা তো খুচরা মাল আনে বেশি, এই আঙ্গু 10-20 টাকা লাভ করি, এইটা তো আর বেশি করেন না। দাম কমাতে হলে এটা ওই ইনপুটার যাদের, তাদেরকে এই করতে হবে। আমার একটু সামান্য কমতে আছে, ট্যাক্স মানে আপনার খরচ কম, জন্য দাম একটু কমতে আছে। বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাটাই হচ্ছে দুর্বল, মনিটরিংটাই নাই। প্রিয় দর্শক, শুনছিলাম ক্রেতা এবং বিক্রেতাদের কথা। দুই জায়গাতেই আসলে আমরা দেখতে পেয়েছি যে একে অপরকে আসলে বলছেন, যে ক্রেতারা বলছেন যাদের কাছ থেকে তারা কিনছেন তারা আসলে বেশি দাম চাচ্ছেন, এবং যারা খুচরা বিক্রেতা তারা বলছেন যে পেছনের কাহিনীটা আরও অনেক বেশি বড়, সিন্ডিকেট হোক কিংবা আরও অনেক কিছু হোক, সেই জায়গার জন্য তারাও আসলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে চাচ্ছেন। এবং বেশি দামে বিক্রি করে তারা যে খুব বেশি লাভবান হচ্ছেন তা কিন্তু নয়, কারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা কম থাকার কারণে তারা কিন্তু কম কিনছেন। এই জায়গাগুলোতে একটুখানি আসতে চাই জনাব গোলাম মুর্শেদ মোহাম্মদ। যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু সবসময় বলে থাকেন যে আমাদের হাতে খুব বেশি নেই, আমরা খুব কম লাভ করছি, আমরা যেখান থেকে আনছি তারা আবার কতটুকু লাভ করছেন, তাদের কাছে গেলে আবার তারাও বলছেন যে আমরাও খুব বেশি লাভ করছি না। তাহলে এই গ্যাপটা কোথায়, হোলটা আসলে কোথায়, যেখানে আসলে টাকাগুলো যাচ্ছে কিংবা যেটার কারণে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পাচ্ছে? ধন্যবাদ। খুচরা বিক্রেতাদের মধ্যে একটা কথা সবসময় প্রচলিত, সীমিত লাভ, সীমিত লাভ। ও সীমিত লাভ করতেছে, আসলে ও কতটুকু সীমিত লাভ করতেছে এটা একটা বিষয়। মাঝখানে যে সেক্টরগুলো আছে, যে কয়েকজনের হাত বদল হয়ে আসে বা সিন্ডিকেট, এই মাঝখানে আমাদের যে ধারণা বা আমরা যে ব্যাংকার যেভাবে আমরা বিচার করি তাতে দেখি যে মাঝখানে সেক্টরগুলো হইতেছে পুরাটা নিয়ন্ত্রণ করে। কারণ বাজার মনিটরিং ব্যবস্থা যদি সঠিক না থাকে তাহলে এই পাইকারি যারা হোলসেলার তারা কাস্টমারের রিটেল সেলারের কাছে যখন বিক্রি করবে তখন তাদের একটা সেম রেটের মধ্যে তারা একটা সিন্ডিকেট করে ফেলে যে এই রেটের নিচে আর বিক্রি করব না। এখানে আরেকটা ফ্যাক্টর আছে যে এগ্রিকালচার প্রোডাক্টে যেহেতু পেস্টিসাইড ইউজ করে সেজন্য এগুলো সবগুলোই কিন্তু আবার পচনশীল না।
এই পচনশীল না হওয়ার কারণে, যেমন ফল পচনশীল না হওয়ার কারণে তারা কিন্তু এই রেট কমাচ্ছে না, রেখে দিচ্ছে, বিক্রি হচ্ছে পর আস্তে আস্তে। এই যে মাঝখানের যেটা, এটা বাজার মনিটরিং যেটা যদি শক্ত হয় তাহলে এই রেটটা কমে যাবে। রেজিনা আক্তার, কেমন বাজার দেখতে চান? যদি বলি যে বাংলাদেশের পরিবর্তনের কথা বলি, স্বপ্নের কথা তো আমরা বলতেই পারি যে এইরকম একটা বাজার চাই, আমি বাজারে গিয়ে এই জিনিস করতে চাই, কি বলবেন? তার আগে আমি একটু ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব। এই যে কৃষকরা যেখানে ফসল উৎপাদন করছে এবং তাদের যে এত কষ্ট এবং তারা যা কিছু ব্যবহার করছে, করবার পরও কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি 15 দিন আগেও নীলফামারীর একটি গ্রাম খাটুরিয়া, যেখানে বেগুন বিক্রি হয়েছে 4 টাকা থেকে 6 টাকা কেজিতে, কিন্তু আমরা বেগুন খেয়েছি 80 টাকা থেকে 120 টাকা কেজিতে। এত বিশাল একটা পার্থক্য কেন? এবং স্বপ্নের যে স্যার আমাদের সাথে কথা বলেন, আমি সেখানে একটু কিছু বলতে চাই যে আমরা যদি বাইরে বেগুন খাই 100 টাকা, ওনাদের ওখানে 120 টাকা, 110 টাকা। আমরা বাইরে লেবু খাই 20 টাকা হালি, ওনাদের এখানে 40 টাকা হালি। তো এই ছোট ছোট জিনিসগুলো হয়তো দেখতে ছোট, তাহলে আপনার প্রত্যাশার জায়গাটা আমি পরে শুনবো। এই যে অভিযোগটা আসলো, সেই অভিযোগের জায়গা থেকে আমি জনাব সাব্বির নাসের আপনার কাছে একটুখানি আসতে চাই। এই যে এক এক জায়গায় এক এক দাম রাখা হয়, পৃথিবীর অনেক দেশে আমরা দেখেছি কোনো একটা পণ্যের ফিক্সড প্রাইস রাখা হয়, কিন্তু বাংলাদেশে একটা কি দুইটা পণ্য ছাড়া, যেমন আমি জানি পাটের ক্ষেত্রে এরকম আছে ফিক্সড প্রাইস, আরও কয়েকটা আছে কিনা আই এম নট শিওর, কিন্তু এরকম যে ফিক্সড প্রাইস করতে পারছি না আমরা, এটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কি? বাংলাদেশে কি আসলে ফিক্সড প্রাইস করা পসিবল, বা এটা কি কার্যকরভাবে হতে পারে? আপনার কি মনে হয়? এক একটা পণ্য বা এক একটা ভ্যালু চেইন আমি বলবো এক এক রকম। এখানে আমি মনে করি সরকার এবং যারা ব্যবসায়ী সম্প্রদায়, যারা কৃষক, সবারকে নিয়ে একটু ইনভেস্টিগেশন এবং রিসার্চ করে দেখলে বোঝা যাবে যে সমন্বিত নীতিটা কি হওয়া উচিত। আমার কাছে যেটা লাগে, যেমন আমি আপনাকে সোজা চালের কথাই বলছিলাম, যেমন যে ধান এখন 1520 টাকা মন, মিনিকেট যেটা আমরা বলি, এইটাই গত বছর ছিল কিন্তু 1200 টাকা। এর একটা বড় কারণ হচ্ছে আগে কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের যে ইম্পোর্টটা হতো এখন কিন্তু বন্ধ। পেঁয়াজও কিন্তু দাম বেড়েছে ইন্ডিয়ার ইম্পোর্টটা রেস্ট্রিক্টেড হওয়ার কারণে। এখন ইম্পোর্টটা বন্ধ হচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টাকার অবমূল্যায়নের কারণে এখন আমরা পাচ্ছি না। গভর্নমেন্ট একটা খুব ভালো জিনিস করেছিলেন যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে ওনারা ভেবেছিলেন ইনফ্লেশন কন্ট্রোল হবে, হয় নাই। কিন্তু একেবারে গোড়া থেকে যদি শুরু না করি, আসলে এটার সমাধান করা ভীষণ কঠিন হবে। মনিটরিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। জনাব গোলাম মুর্শেদ মোহাম্মদ, আপনি যেমনটি বলছিলেন যে মাঝখানের জায়গাগুলোতে, তো এই জায়গায় কি আমরা কিছু করতে পারি না? আমরা সবাই জানি সিন্ডিকেট আছে, এইভাবে হাত বদল হতে হতে আসলে এত চড়া দামে আমাদেরকে বিক্রি করতে হচ্ছে। আমার যে কৃষক উৎপাদন করছেন তিনি এত পাচ্ছেন না, কিন্তু যিনি আবার কিনছেন তিনি অনেক দাম দিয়ে কিনছেন। সেই জায়গায় সব কিছু জেনেও কেন এটা মনিটরিংয়ে আসছে না, কিংবা আমাদের আর কি কি করা গেলে আসলে এটা আমরা কন্ট্রোল করতে পারি বলে মনে করেন আপনি? মাঝখানে যে আমরা ভ্যালু চেইন বলি বা ভ্যালু অ্যাডেডগুলো বলি, এটা কিন্তু খুব একটা খারাপ দিক না। কারণ হলো মাঝখানে যারা ইনভলভমেন্ট আছে তারা কিন্তু প্রত্যেকে ইনকাম জেনারেটিং, তারাও এখান থেকে কিন্তু তাদের ইনকাম জেনারেটিং চলে আসছে, ইনকাম এমপ্লয়মেন্ট হচ্ছে। এখন হচ্ছে যে আমাদের বগুড়ার যদি মহাস্থানগড় হাট বলি, সেখানে একজন কৃষক যে দামে বিক্রি করতেছে, সে কিন্তু তার কৃষকের টোটাল প্রোডাক্টটাই বিক্রি করতেছে, কিন্তু তার এই প্রোডাক্টের মধ্যে 3টা কোয়ালিটি আছে, কিন্তু একটা ফার্স্ট কোয়ালিটি, একটা সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি, কিন্তু সে সবগুলোকেই অ্যাভারেজে সেল করতেছে। সেকেন্ড বায়ার যে কিনতেছে সে কিন্তু এটাকে মানে ক্লাসিফিকেশন করতেছে, ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি। সে যখন আবার থার্ড সেলারের কাছে বিক্রি করবে, সে কিন্তু ফার্স্ট কোয়ালিটিকে এক রেট, সেকেন্ড কোয়ালিটিকে এক রেট, থার্ড কোয়ালিটি, এর মধ্যে তার ম্যান পাওয়ার আছে, প্রসেসিং আছে, প্যাকেজিং আছে, লোড আনলোড আছে, তারপর ট্রান্সপোর্টের বিষয় আছে। সাম্প্রতিক সময় যে আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের পরে রাস্তার দিকে যখন পুলিশ উঠে গেল, আমাদের ছাত্র ভাইরা যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, তখন কিন্তু হঠাৎ করে দেখেন সবজির দাম কিন্তু কমে গেছিল। কেন এটা কমে গেছিল? যে এই যে এই চেইনের মাঝখানে যে এডিশনাল যে অ্যাড হয়, যেটা হচ্ছে রাস্তার খরচ, ট্রাক ভাড়া প্লাস এডিশনাল কিছু খরচ আছে, এই খরচটা ওই সময় এটা ছিল না। ছাত্ররা এটা নেয় নাই, ছাত্ররা জাস্ট ভলেন্টারি সার্ভিস দিয়ে গেছে।
এইটাই যখন তারা বাজার মনিটরিংও করেছে, হ্যাঁ তারা বাজার মনিটরিং করেছে, এই জায়গাটা যদি আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি যে আমরা এডিশনাল কস্টটা এখানে যোগ হবে না, তাহলে কিন্তু আমার বাজারে প্রোডাক্টটা কমে যাবে। মানে যে কষ্টের কথা রসিদের লেখা যায় না সেই কষ্টটা অ্যাড হচ্ছে। কিন্তু আমি যখন কিনতেছি, আপা যখন কিনতেছে 80 টাকা 120 টাকা কেজি, ওটার মধ্যে কিন্তু ওই কষ্টটা অ্যাড আছে, অলিখিত আছে। এবং এই যে মাঝখানে যে আমি যেটা বললাম যে এটার বাইরে যারা প্রত্যেকেই কিন্তু ইনকাম যেটা জেনারেটিং, তাদের এমপ্লয়মেন্টের বিষয় আছে, তারা ইনকাম, তার সোসাইটিও চলবে। আর আরেকটা কথাতে আসি যে মানি ইনফ্লেশনটা যখন বেশি হয়, গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে এটাকে কন্ট্রোল করে দেওয়া, সুদের হার বের করে দেওয়া। এবং এই মানি ইনফ্লেশনটা হয়ে গেলে সঞ্চয়ের উপরে আঘাত পড়ে, মানুষ সঞ্চয় ভেঙে খায়। মানি ইনফ্লেশনটা বেশি হলে, দ্রব্যমূল্য বেশি হলে মানুষের কনজামশনটা কমায় দেয়, আর কনজামশন কমায় দিলে প্রোডাকশন কমে যায়, আর প্রোডাকশন কমে গেলে ম্যান পাওয়ারের উপরে আঘাত আসে, কাট করে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়। অতএব এটা একটা চেইন। এখানেই দরকার হচ্ছে আমাদের একটা গুড গভর্নেন্স, যেটা টোটালটাই মনিটর করে সমন্বয় করবে, তাহলে কাস্টমারের হাতে আমি ওই 12 টাকার প্রোডাক্ট আমি 20 টাকায় পাবো না, 12 টাকার প্রোডাক্ট আমাকে 50 টাকাতে কিনতে হবে, কারণ মাঝখানে তো তারা ইনকাম করবে, তাদের জীবন আছে, তারা এটা তার ব্যবসা, এটা তার প্রফেশন, কিন্তু যাতে আমাকে 100 টাকায় না কিনতে হয় সেটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। রেজিনা আক্তার, আপনার প্রত্যাশার কথা শুনে আজকের আয়োজন শেষ করব। কেমন বাজার চান আপনি পরিবর্তিত বাংলাদেশে? প্রথম হলো যে আমাদের নিম্নবিত্তরাও কিন্তু কোনো না কোনোভাবে তাদের চাহিদাগুলো পূরণ করতে পারে, এবং উচ্চবিত্তদের কথা তো বলবারই নয়, কিন্তু যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য সবচেয়ে বেশি সমস্যার জায়গা হলো এটা, তাদেরকে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়। দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, সেগুলোর দামগুলো যদি আমাদের মধ্যবিত্তদের বা নিম্ন মধ্যবিত্তদের হাতের নাগালে থাকে, সেটি সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে আনন্দের হবে। আমরা ডিম যদি প্রতিদিন ডজন হিসেবে এই ডিমটি আমরা কিনি, সেটা যদি 100 থেকে 120 টাকার মধ্যে পাই, এবং গরিবের প্রোটিন যেটাকে বলা হয় ডাল, সেটা যদি 160 টাকা না হয়ে মুসুরের ডাল সেটা যদি 100 টাকা বা 120 টাকার মধ্যে পাই, কারণ আমরা জানি এটা গ্রামে অনেক কমে কৃষকরা বিক্রি করে, সেটা যদি আমরা শহরে বসে কম দামে পাই, তাহলে আমাদের এই চাহিদাগুলো, দৈনন্দিন প্রোটিনের চাহিদাগুলো অন্তপক্ষে পূরণ করতে পারবো। সবজির ক্ষেত্রে একটি লাউ যদি আমরা 50 থেকে 60 টাকায় কিনি, 100 টাকায় না কিনে, তাহলে অন্তপক্ষে লাউ দিয়ে শান্তি করে ভাত খেতে পারবো। মিষ্টি কুমড়া যদি 40 টাকা কেজি না হয়ে 20 টাকা কেজি হয়, সেটা দিয়ে অন্তপক্ষে একবেলার ভাতটা শান্তিভাবে খাওয়া যাবে, যে যাক কম দামে কিছু খেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব গোলাম মোর্শেদ। রেজিনা আক্তার আপনাকে ধন্যবাদ। জনাব সাব্বির নাসির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। কথায় আছে, পেটে থাকলে পিঠে সয়। বাংলাদেশের মানুষের আসলে খুব বেশি চাওয়া নেই। সাধারণ মানুষ সরকারের কাছে চায় যে তারা আসলে 3 বেলা যেন ভাত খেতে পারেন বা তাদের পুষ্টিটা নিশ্চিত করতে পারেন। তাহলেই দেখা যাবে অন্য অনেক সমস্যার সমাধান করতে সকলে মিলে আমরা কাজ করতে পারবো। সিন্ডিকেট বা অন্যান্য অনেক যে কথা আমরা শুনে আসি সমস্যা হিসেবে, সেই সমস্যাগুলো নিশ্চিত করে, কিংবা যে সমস্যাগুলো হয়তো বুঝতেই পারছি না ভুতুরে সমস্যা, সেগুলোও নিশ্চিত করে, সেগুলো আইডেন্টিফাই করে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব। পরিবর্তিত বাংলাদেশে আমরা সকলে শান্তিতে থাকতে পারবো, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে।